হ্যালো বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে ভেক্টর। ভেক্টরের চ্যাপ্টার নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথম একটা ভিডিওতে ভেক্টরের আমরা বেসিক কনসেপ্ট আমি তোমাদের আলোচনা করেছিলাম যে ভেক্টর কত রকমের ভেক্টর হয়, টাইপস অফ ভেক্টরস, ঠিক আছে, ভেক্টরের সংজ্ঞা, তারপর ভেক্টরের ছোটোখাটো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে ভেক্টরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের সূত্র, ঠিক আছে, ভেক্টরের যোগ বিয়োগ এইগুলো নিয়ে, ঠিক আছে। আমরা ডাইরেক্ট চলে আসছি ভেক্টরের যোগে। ভেক্টরের যোগ, অ্যাডিশন অফ ভেক্টরস, অ্যাডিশন অফ ভেক্টরস। আমি থিওরি নিয়ে আগে আলোচনা করব, তারপর লাস্টে একদম এই ভিডিওতে না পসিবল হলে যখন এই ভেক্টরের চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আমি নিউমেরিক্যালসও আলোচনা করে দেবো, সে নিয়ে কোনো চিন্তা নেই। আগে কনসেপ্টটা ক্লিয়ার করাটা জরুরি, সেই জন্য আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও তোমরা। দুটি ভেক্টরের যোগ, ধরো এই একটা ভেক্টর ও বিন্দু থেকে এর দিকে ওয়ে ভেক্টর এদিকে ক্রিয়া করছে, আর আরেকটা ভেক্টর ধরো আমার বি ভেক্টর, ধরো এ বিন্দু থেকে এইভাবে আমার এ বি এই পথে এই দিকে আমার এইভাবে ক্রিয়াশীল রয়েছে। দুটো ভেক্টর, একটা হচ্ছে আমার এ ভেক্টর আর একটা হচ্ছে আমার বি ভেক্টর, ঠিক। এখন এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ এইটা, এই ভেক্টরটাকে আমি যদি এই বরাবর বাড়িয়ে দিই তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, আমি এই যে কোণটা পাচ্ছি সেটাকে আমি থিটা ধরে নিচ্ছি, এই কোণটাকে আমি থিটা ধরে নিচ্ছি। তাহলে এই দুটো ভেক্টরের এই ও বিন্দু আর বি বিন্দু এটাকে যদি আমি সম্পূর্ণ করি তাহলে এই যে একটা ভেক্টর পাওয়া যায় এটা হচ্ছে এদের লব্ধি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটো ভেক্টরের যোগফল, এটা হচ্ছে লব্ধি ভেক্টর। এটা তো আমরা জানি যে দুটো ভেক্টরের যোগফল মানে যোগফল যে একটা ভেক্টর হয় সেটাকে আমরা লব্ধি ভেক্টর বলে জানি। তো এখন এই সি ভেক্টরের মানটাকে আমাদের বার করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। এখানে যে ছবিটা আমি আঁকলাম, জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ, এখানে এই যে আমি যে ছবিটা আঁকলাম এই ছবিটা আমি মুছে দিচ্ছি। এবার এখানে সবার প্রথম ভেক্টর যোগের ক্ষেত্রে আমার দুটো সূত্র কার্যকর হয়, একটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরস, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, এটাও আমি আলোচনা করেছিলাম, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা কি না, দুটো ভেক্টর, একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটো ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ত্রিভুজটার তাদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। অর্থাৎ এই যে ছবিটা এঁকেছিলাম এখানে, এই যে আমার এখানে ত্রিভুজটা কনস্ট্রাক্ট হলো, এই ত্রিভুজ ধরো সাপোজ এটা ও এ বি ত্রিভুজটা ছিল, এখন এটা এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, তাহলে এ এই দিকে যাচ্ছে, তারপর এ এই দিকে যাচ্ছে, অর্থাৎ একই ক্রমে মুভমেন্টটা রয়েছে, একই ডাইরেকশানে, মানে ডাইরেকশান একই বললে ভুল হবে, মানে অ্যারোটা এখান থেকে এই দিকে গেল, তারপর এখান থেকে এই দিকে গেল, ঠিক আছে, একে এর দিকে নেই, তাহলে এই দুটো বাহুকে বলা হয় এই ত্রিভুজটার ক্রমানুসারে গৃহীত দুটি বাহু, ক্রমানুসারে গৃহীত মানে এই বাহুটার পর আমি এই বাহুটা নিয়েছি, ঠিক আছে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা, বিপরীত ক্রম মানে আমার এই যে আমার বাহুটা রয়েছে দ্যাট ইজ ও বি, এই ও বি বাহুটা, এই বিপরীত ক্রমে গৃহীত বাহুটা এই দুটো ভেক্টরের লব্ধির মান, অর্থাৎ এ ভেক্টর প্লাস ভি ভেক্টর, এটার মান যদি সি ভেক্টর হয় এবং এর ডাইরেকশান সবসময় এই দিকে হবে। কেন না, যদি আমি এর ডাইরেকশানটা এই দিকে না নিয়ে আমি এই দিকে নিতাম তাহলে ক্রমানুসারে এই বাহুটাকেও নেওয়া হয়ে যাচ্ছে, এটাকে বিপরীত ক্রমে নিতে গেলে এর ডাইরেকশানটা তখন কিন্তু আমার বদলে যাবে এবং তখনই আমার এই সি ভেক্টরটা হবে এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুজনের লব্ধি ভেক্টর। তো এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরস। আর দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমার প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টরস, অর্থাৎ ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। অর্থাৎ একটি সামান্তরিকের, ধরো এটা একটা ধরো দুটো ভেক্টর, একটা এ ভেক্টর এই দিকে ক্রিয়াশীল ও এ পথে, আরেকটা ধরো
আমার বি ভেক্টর এইভাবে ক্রিয়াশীল ও বি পথে। তাহলে এই দুটো ভেক্টর আমরা আগেই জানি যে ভেক্টরকে সমান্তরালভাবে সরানো যায়, অর্থাৎ এই ভেক্টরটাকে যদি সমান্তরালভাবে সরিয়ে সরিয়ে আমি এই বরাবর আঁকি, আর এই ভেক্টরটাকে এই দিকে সমান্তরালভাবে সরিয়ে সরিয়ে যদি আমি বি বিন্দু থেকে এই সরলরেখাটার সাথে যোগ করি, তাহলে এটাও এ ভেক্টর, এর মানও এ ভেক্টর, কারণ এর মান এর মানের সাথে সমান এবং এর দিক এই দিকে, আর এর মান এর মানের সাথে সমান, তাই এ সি যদি এটার নাম দিই তাহলে এ সি, এটাও ও বি ভেক্টরের সাথে মানে সমান এবং এর দিকটাও সেম, এটাও বি ভেক্টর। তাহলে এই যে ও এ সি বি সামন্তরিকটা তৈরি হলো, ও এ সি বি, এই সামন্তরিকের আমার যে কর্ণ হবে ও আর সি, এটা হচ্ছে একটা কর্ণ। যদি একটা কর্ণ নিই তাহলে এই কর্ণটা এই দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর এদের লব্ধির মান নির্দেশ করবে। তাহলে সামন্তরিক সূত্রটা কী ছিল? যদি একটা সামন্তরিকের দুটো সন্নিহিত বাহু, দুটি ভেক্টরের মান, দুটো সন্নিহিত বাহু মানে একই বিন্দু থেকে জন্ম নেওয়া দুটো বাহু, এই ও বিন্দু থেকে এই ও বি বাহুটা জন্ম নিয়েছে, আবার ও বিন্দু থেকে ও এ বাহুটা জন্ম নিয়েছে, দুটোই সন্নিহিত পাশাপাশি। তো দুটো সন্নিহিত বাহু, একটা সামন্তরিকে দুটি সন্নিহিত বাহু যদি দুটো ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে সেই সামন্তরিকটির ওই সন্নিহিত বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকটির কর্ণ, অর্থাৎ এক্ষেত্রে ওসি, এই দুটো ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। অর্থাৎ এটা যদি সি ভেক্টর হয় তাহলে সি ভেক্টর ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা হলো আমার সামন্তরিক সূত্র ভেক্টরের। তো এইটুকুনি আমরা আগের ভিডিওয়ে জেনে নিয়েছি। এগুলো হচ্ছে ভেক্টরই বেসিক কিছু জিনিস ছিল ভেক্টর যোগের, ঠিক আছে। তো এখন আমরা আরেকটু আপার কিছু জিনিস জানবো ভেক্টরের। যেমন আপার জিনিস বলতে ধরো দুটো ভেক্টরের বিভাজন, ভেক্টর বিভাজন, রিজলিউশন অফ ভেক্টরস। এবার আমরা জানবো যেটা, সেটা হচ্ছে রিজলিউশন অফ ভেক্টরস, অর্থাৎ বাংলায় যাকে বলে ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন জিনিসটা কি? ধরো একটা ভেক্টর ও এ ভেক্টর, কথার কথা ধরে নিচ্ছি ও এ ভেক্টর, এটা একটা ভেক্টর এ ভেক্টর, ধরো এর নাম দিলাম এ ভেক্টর। এখন একে এই ভেক্টরটার ডাইরেকশান কি? ও এ দিকে, আর এর মান কত? এ, তাই তো। এখন এই ভেক্টরটাকে এর আদি বিন্দু থেকে অর্থাৎ ও থেকে যদি একটা এক্স অক্ষ টানি, আর ও বিন্দু থেকে যদি একটা ওয়াই অক্ষ টানি, তাহলে এই এক্স ওয়াই অক্ষ বরাবর এর কোনো মান আছে কি না, যদি থাকে তাহলে বলা হয় যে এই ভেক্টরটা এই এক্স অক্ষ বরাবর যদি কোনো একটা মান থাকে, সেটাকে বলা হবে এক্স অক্ষ বরাবর এই ভেক্টরের উপাংশ, আর ওয়াই অক্ষের দিকে অক্ষ বরাবর যদি কোনো মান থাকে, তখন একে বলা হবে এই ভেক্টরের ওয়াই অক্ষের উপাংশ। এখন তাহলে ভেক্টর বিভাজন কি? কোনো একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে যদি ভাঙা হয়, এই ভেক্টরটাকে তার মানে কি হচ্ছে, এক্স ও ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো ভেক্টরে ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো একটা ভেক্টরকে যদি দুই বা ততোধিক ভেক্টরে, দুই বা তার বেশি ভেক্টরে যদি রিজলিউট করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, তাহলে এবং ওই ভেক্টর দুটিকে এমনভাবে বিভাজিত করা যাতে মূল ভেক্টরটি ওই বিভাজিত অংশগুলির লব্ধি হয়। ভেক্টর বিভাজনের মূল নীতি কি? কোনো একটা ভেক্টরকে এমনভাবে যদি বিভাজিত করা হয়, এবং এমনভাবে বিভাজিত করার অর্থ যদি দুই বা ততোধিক ভেক্টরে বিভাজিত করা হয়, এবং এমনভাবে বিভাজিত করা যাতে ওই ভেক্টরগুলোর ওই বিভাজিত অংশগুলোর লব্ধিটা হবে এই মূল ভেক্টরটা, ঠিক আছে। তো এই ধরনের বিভাজনকে ভেক্টর বিভাজন বলা হয়। এখন দুটো উপাংশে ভেক্টরের বিভাজন কিভাবে করা হয় এবং এর থিওরিটা কি, সেটা একটু দেখে নেওয়া যাক। তো সবার প্রথম এই ছবিটা আমি মুছে দিচ্ছি। ধরা যাক আর একটা ভেক্টর, একটু ছোট করে আঁকতে হবে,
আর একটা ভেক্টর ও এ ভেক্টর, ঠিক আছে। এখন এই দিকে একটা সরলরেখাটা আনলাম ও এম, আর এই দিকে একটা সরলরেখাটা আনলাম ও এন, ঠিক। এখন এই আর ভেক্টরটা ও এম এই সরলরেখার সাথে আলফা কোণে রয়েছে, সাপোজ আমি ধরে নিচ্ছি, আর ও এন এই সরলরেখার সঙ্গে বিটা কোণে রয়েছে, ঠিক আছে। এখন তাহলে যদি আমি এখানে এই সামান্তরিকটাকে সম্পূর্ণ করি, তাহলে ও বি এ সি এই সামান্তরিকটা আমি পাই, ঠিক আছে। এখন যদি এই বরাবর ধরে নিচ্ছি ও এম সরলরেখার সমান্তরাল করে আমি তো এই সামান্তরিকটা আঁকলাম, মানে এই সামান্তরিকটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন ধরে নিচ্ছি এই ও এম সরলরেখার উপর এই আর ভেক্টরের একটা উপাংশ ভেক্টর হচ্ছে এ ভেক্টর, আর এই বরাবর অর্থাৎ আমার ও এন সরলরেখার উপর আর ভেক্টরের একটা উপাংশ আমি ধরে নিচ্ছি, উপাংশ ভেক্টর বি ভেক্টর ধরে নিচ্ছি, ঠিক আছে। এখন আমার এ ভেক্টর আর বি ভেক্টরের মানটা কত সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ এই আর ভেক্টরটা দুটো উপাংশে আমি ভাগ করে নিচ্ছি, এ ভেক্টর একটা বি ভেক্টর একটা, এবং এমনভাবে ভাগ করছি যাতে এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি ভেক্টরটা হবে আমার আর ভেক্টর। এটাই ভেক্টর বিভাজনের মূল কথা, ঠিক আছে। তো এটাকে ক্যালকুলেট করে আমাকে এ ভেক্টর আর বি ভেক্টরের মানটা বার করতে হবে। তো সবার প্রথম ও এ ভেক্টরের দুটো উপাংশ, একটা উপাংশ এ একটা উপাংশ বি, ঠিক। এখন তাহলে এখানে ও এ বি এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, ত্রিভুজ ও এ বি, এই ও এ বি ত্রিভুজে ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে আমি যেটা পাই সেটা হচ্ছে ও বি ডিভাইডেড বাই সাইন ও এ বি, সাইন ও এ বি মানে ও এ বি এই অ্যাঙ্গেলটা সাইন ও এ বি, ও বি ডিভাইডেড বাই সাইন ও এ বি দ্যাট ইজ ইকুয়ালস টু এ বি ডিভাইডেড বাই সাইন এ ও বি দ্যাট ইজ ইকুয়ালস টু ও বি হলো এ বি হলো ও বি এ বি, পরে রইল ও এ দ্যাট ইজ ইকুয়ালস টু সাইন ও বি এ। এইটা হচ্ছে আমার ত্রিভুজের ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করে এটা আমি পাই। তাহলে এখন ও বি মান হচ্ছে এ, তাহলে এ ডিভাইডেড বাই সাইন ও এ বি দ্যাট ইজ ইকুয়ালস টু এ বি মান হচ্ছে এইটা, অর্থাৎ আমার বি ভেক্টর, তাহলে বি এর মান হচ্ছে বি ডিভাইডেড বাই সাইন এ ও বি দ্যাট ইজ ইকুয়ালস টু ও এ ভেক্টরের মান আমরা আগে জানি, এটা লব্ধি ভেক্টর আর ডিভাইডেড বাই সাইন ও বি এ অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এবার কীভাবে পাবো, এই টোটাল অ্যাঙ্গেলটা কত, টোটাল অ্যাঙ্গেলটা আমার 180 ডিগ্রি মনে হচ্ছে পাই। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা যদি পাই হয় আর এই অ্যাঙ্গেলটা আমার বলে দেওয়া আছে কত আলফা, ঠিক। তাহলে এইখানে একান্তর কোণের সূত্র অনুযায়ী এইটার কোণটা আবার বিটা, তাহলে এখানে একান্তর কোণের সূত্র অনুযায়ী এই কোণ অ্যাঙ্গেলটা হবে আমার বিটা। তাহলে ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত 180 ডিগ্রি অর্থাৎ পাই, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা, এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে আমার পাই মাইনাস আলফা প্লাস বিটা এইটা। তাহলে সাইন ও বি এ লিখছি আমি এখানে, এর পরের স্টেপে মানগুলো বসাচ্ছি। এখন তাহলে এ ডিভাইডেড বাই সাইন ও এ বি মানে হচ্ছে বিটা, মানে সাইন বিটা দ্যাট ইজ ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই সাইন এ ও বি অর্থাৎ আলফা সাইন আলফা দ্যাট ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন ও বি এ মানে হচ্ছে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। এইটা তো সব মানগুলো পুট করলে আমার এইটা আসে। এখন এখানে আমার তাহলে কি আর ভেক্টরকে আলফা কোণে ও বি সরল ও এম এর উপর এবং বিটা কোণে নত ও এন সরলরেখার উপর
এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটো উপাংশে বিভাজিত করা হয়েছে। এখন বিভাজন প্রক্রিয়ার তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, অতএব এ বাই সাইন বিটা দ্যাট ইজ ইকুয়ালস টু আর বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা মানে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, এর ভ্যালুটা আলফা প্লাস বিটাই হয়। এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ হচ্ছে বি বাই সাইন আলফা দ্যাট ইজ ইকুয়ালস টু এটা আর ডিভাইডেড বাই সাইন এগেন আলফা প্লাস বিটা, পাই মাইনাস আলফা প্লাস বিটা মানে সাইন আলফা প্লাস বিটাই থাকবে। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এখন এখানটা আমি মুছে দিই, তাহলে এটা আমার হলো এটা তো হলো, হ্যাঁ। তো আমার এতটা অবধি আমার কাজ হয়ে গেল। অর্থাৎ এখান থেকে অতএব ফাইনাল এটা যদি 1 নম্বর থেকে পাই, কি পাই, এর মানটা পেয়ে যাবো 1 নম্বর থেকে। আর সাইন বিটাটাকে এদিকে নিয়ে চলে গেলে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, 3 নম্বর সমীকরণ, যেটা এর মান অর্থাৎ উপাংশটার মান ও এম বরাবর সেটা প্রকাশ করছে। আর বি ইজ ইকুয়ালস টু আর সাইন আলফাটাকে কোনাকুনি নিয়ে চলে গেলাম ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এটা 4 নম্বর ইকুয়েশন হয়ে গেল। অর্থাৎ এটা হয়ে গেল আমার ও এন বরাবর আর ভেক্টরের উপাংশ, বি ভেক্টরের মান। ঠিক, তো এই আমার সমীকরণ আমি পেয়ে গেলাম যে আর ভেক্টরকে যদি আলফা ও বিটা এই দুটো উপাংশে ভাগ করা হয় তাহলে দুটো উপাংশ ভেক্টরের মান কত হবে সেই দুটোর ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এবার সাপোজ কোনো বিশেষ যদি কেস হয় যেখানে আলফা এবং বিটা এই দুটোর মধ্যবর্তী মানে আলফা আর বিটা এই দুটোর যোগফল যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এটা তো 90 ডিগ্রি নয়, যদি এটা 90 ডিগ্রি হয় তখন আলফা প্লাস বিটা যোগ করলে 90 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা তখন 90 ডিগ্রি হবে। আর আমার এইভাবে রয়েছে, এটা বিশেষ ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমার কী হবে, এই আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, তখন এর মান কত হবে, আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মানে কত, সিম্পল 1, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তার মানে এ ইকুয়ালস টু আর সাইন বিটা হয়ে যাবে আমার। আর বি ইজ ইকুয়ালস টু আমার তখন কত হয়ে যাবে, আর সাইন আলফা, যেহেতু এখানে সাইন 90 ডিগ্রি বসালে একই থাকবে। অতএব এই দুটো হলো আমার বিশেষ ক্ষেত্র যখন আমি কোনো একটা ভেক্টরকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুটো উপাংশে বিভাজিত করব, কারণ এক্স আর ওয়াই অক্ষ কিন্তু পরস্পরের সাথে লম্ব। তাহলে সেক্ষেত্রে আমার আলফা প্লাস বিটা এই দুটো কোণ যোগ করলে যে পুরো মধ্যবর্তী কোণটা, এই কোণের ভ্যালুটা সেক্ষেত্রে আমার 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন আমার এ এর মান হবে আর সাইন বিটা আর বি এর মান হবে আর সাইন আলফা। বুঝে গেল? তো এতটাই আমার ছিল ভেক্টর বিভাজন সম্পর্কে এতটা আলোচনার মধ্যে ছিল। আমি এটাকে প্রুফ করে দেখিয়ে দিলাম যে কিভাবে প্রুভ হয় এবং এর থিওরিটাও বুঝিয়ে দিলাম। আচ্ছা, আর কি এই ভিডিওয় কিছু বলা যেতে পারে? আরও খানিকটা আলোচনা করে যেতে পারে। ভেক্টর বিভাজন হয়ে গেল, লম্ব উপাংশে ভেক্টর বিভাজন। আচ্ছা, এখানে যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ধরলাম স্পেশাল কেস অনুযায়ী, এটার মানে কি, তখন আমার এই যে ভেক্টর আর ভেক্টর, এই আর ভেক্টরটা তখন কি হচ্ছে, লম্ব উপাংশে বিভাজিত হচ্ছে বলা হয়। এটাকে বলে ভেক্টরের লম্ব উপাংশে বিভাজন। অর্থাৎ এই এ ভেক্টর আর আরেকটা যে বি ভেক্টর যে একটা কোণ করেছিল বিটা কোণটা, এইটা কিন্তু তখন আমার এই বিটা অ্যাঙ্গেলটা কি হবে, মানে টোটাল আলফা প্লাস বিটা এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ ও এম আর ও এন পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে নত থাকবে, এটা 90 ডিগ্রি হবে। তখন আর ভেক্টরটাকে যদি দুটো উপাংশে বিভাজিত করি তখন বলা হয় যে এই আর ভেক্টরটাকে আমি দুটো লম্ব উপাংশে বিভাজন করছি। ঠিক আছে, এই আর ভেক্টরটাকে তখন আমি বলা হয় যে এটাকে দুটো আমি লম্ব উপাংশে বিভাজিত করলাম। এটা হচ্ছে ভেক্টরের লম্ব উপাংশে বিভাজন, এটা বিশেষ ক্ষেত্র। আর জেনারেল কেসে যেটা হয় সেটা আগের প্রমাণে দেখিয়ে দিয়েছি, দুটো ইকুয়েশনও দেখিয়ে দিয়েছি কীভাবে প্রুফ করতে হয়। এরপরে আলোচনার
আচ্ছা, এই যে তোমরা বলবে রিজলিউশন অফ ভেক্টর, ভেক্টর বিভাজন তো স্যার বোঝালেন আপনি, কিন্তু এর বাস্তব উদাহরণ কি? বাস্তব উদাহরণ কীরকম দেখো, ধরো মাটিতে একটা কোনো বক্স রয়েছে, কাঠের বাক্স রয়েছে, ঠিক আছে, মাটিতে একটা ধরো কাঠের বাক্স রয়েছে। এবার কেউ ধরো এই বাক্সটার উপর কীরকম বলি, ধরো বাক্সটার উপর কোনাকুনিভাবে উপর দিক থেকে বল প্রয়োগ করলো, এফ বল প্রয়োগ করলো। আর একই মাটিতে আরেকটা কাঠের বাক্স আছে, একই মাটিতে আরেকটা কাঠের বাক্স আছে, আর এবং আরেকজন ব্যক্তি একই ভরের বাক্স, একই ওজনের বাক্স, সে কী করলো, সে কোনাকুনিভাবে উপর দিক থেকে বাক্সটাকে ঠেলবার চেষ্টা না করে সে কী করলো, বাক্সটাকে কোনাকুনিভাবে উপর দিক বরাবর টানবার চেষ্টা করলো, ঠেলবার চেষ্টা করলো বাক্সটাকে, আর এই বাক্সটাকে টেনে সরাবার চেষ্টা করলো। ঠিক আছে, দুজনের দুটো প্রক্রিয়া। তো এক্ষেত্রে টানবার ক্ষেত্রে এফ উপরের দিকে এইভাবে ক্রিয়াশীল এফ ভেক্টরটা, আর এক্ষেত্রে ঠেলবার ক্ষেত্রে উপর দিক থেকে এইভাবে বল প্রয়োগ করছে। তাহলে কোন ক্ষেত্রে আমার ব্যক্তিটাকে বেশি বল প্রয়োগ করে বাক্সটাকে সরাতে হবে? সেটা হচ্ছে যে ব্যক্তি বাক্সটাকে উপর দিক থেকে ঠেলছে, যে ব্যক্তি বাক্সটাকে উপর দিক থেকে ঠেলে সরাবার চেষ্টা করছে এবং যে ব্যক্তি বাক্সটাকে টেনে সরাবার চেষ্টা করছে, দুজনের মধ্যে পার্থক্য এটাই যে ঠেলে সরাবার চেষ্টা করছে বাক্সটাকে, অর্থাৎ প্রথম ব্যক্তি, তাকে বেশি বল প্রয়োগ করতে হবে বাক্সটাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং যে টেনে সরাবার চেষ্টা করছে বাক্সটাকে, তাকে কম বল প্রয়োগ করতে হবে বাক্সটাকে মাটি দিয়ে টেনে সরাবার জন্য। এবার বলবে কেন? এই কেনর উত্তরটাই পেতে গেলে আমাদের ভেক্টর বিভাজন বুঝতে হবে। এই এফ ভেক্টরটা, যে ধরো প্রথম ব্যক্তির ক্ষেত্রে ফার্স্ট ওয়ান, যে ঠেলে সরাবার চেষ্টা করছে বাক্সটাকে অনুভূমিক ভূমি বরাবর, ঠিক আছে, তাহলে এই ভেক্টরটাকে যদি আমি দুটো লম্ব উপাংশে ভেঙে দিই, একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে এই বরাবর, দুটো লম্ব উপাংশ, ঠিক আছে, এটা মাঝখানে কোনটা 90 ডিগ্রি, তাহলে এই বরাবর যে বলটা ক্রিয়া করছে, এটা যদি আমার এক্স অ্যাক্সিস বরাবর ক্রিয়া করছে এফ এক্স বল হয়, আর এটা ওয়াই অ্যাক্সিস বরাবর ক্রিয়া করছে এটা যদি এফ ওয়াই বল হয় সাপোজ, তাহলে কি হচ্ছে, আমার এইখানে দেখা যাচ্ছে উপর দিক থেকে বল প্রয়োগ করার জন্য, এফ বল প্রয়োগ করার জন্য বাক্সটার উপর উলম্বভাবে নিচের দিকে এফ ওয়াই একটা বল ক্রিয়া করছে, যেটা হচ্ছে এই এফ নেট বলটার একটা উপাংশ এফ ওয়াই। এই এফ ওয়াই বলটা কি হচ্ছে, উলম্বভাবে নিচের দিকে বাক্সটার উপর ক্রিয়া করছে, ঠিক না? কারণ আমি দেখছি এফ বলটা আমি প্রয়োগ করছি, বাট এফ বলটা প্রয়োগ তো করছি ঠিক কথা, কিন্তু যেহেতু একে উপাংশে বিভাজন করলে দেখা যাচ্ছে যে এর অনুভূমিক দিকে এক্স অক্ষ বরাবর এর এফ এক্স বল ক্রিয়া করছে, যার জন্য বাক্সটা এই মাটি বরাবর সরবে, সেটা হচ্ছে এই এফ এক্স বলের জন্য। কারণ এফ এক্স বলটাই একমাত্র এখানে একে এই অনুভূমিকভাবে সরাবার চেষ্টা করছে, এই দিক বরাবর এক্স অক্ষ বরাবর ঠেলছে। আর এফ ওয়াই একটা বল রয়ে যাচ্ছে যেটা উলম্বভাবে নিচের দিকে বাক্সটার উপর ক্রিয়া করছে, তার জন্য কি হচ্ছে, আমার একটা এক্সট্রা বল বাক্সটার উপর পড়ছে উলম্বভাবে নিচের দিকে, ঠিক? কারণ এই এফ প্রযুক্ত বলের একটা উলম্ব উপাংশ বাক্সটার উপর নিচের দিকে ক্রিয়া করছে, যেটা কি করছে, বাক্সটার ওজনটাকে বাড়িয়ে দিচ্ছে, ঠিক কথা? হ্যাঁ, বাক্সটার ওজনটাকে কার্যত বৃদ্ধি করে দিচ্ছে। বাক্সটার ওজন নর্মালি ফিক্সড আছে, যদি ডব্লিউ ওজনের বাক্স হয় তাহলে এটাও ডব্লিউ ওজনের বাক্স, দুজনের ওজন সেম, ওয়েট ইজ সেম, কিন্তু এফ ওয়াই এই বলটা এর উপর প্রযুক্ত হওয়ার জন্য কি হচ্ছে, আপাতত এর ওজনটা ডব্লিউ প্লাস এফ ওয়াই হয়ে যাচ্ছে, এফ ওয়াই বলটা এর উপর থেকে নিচের দিকে প্রযুক্ত হওয়ার জন্য। এবং সেটা কিভাবে পেলাম আমি, না এই এফ বলটাকে উপাংশে বিভাজন করে। এবার যে টানছে তার ক্ষেত্রে কি হচ্ছে, যে টানছে সে মানে আড়াআড়ি কোনাকুনিভাবে উপর দিকে টানছে, তাহলে এটাকে যদি আমি বিভাজন করি, এখানে এফ বলটাকে যদি আমি বিভাজন করি দুটো উপাংশে, অনুভূমিক উপাংশ একটা, উলম্ব উপাংশ একটা,
তাহলে এক্ষেত্রেও এফ এক্স থাকছে, এফ ওয়াই থাকছে, এক্ষেত্রেও দুটো উপাংশ থাকছে, এফ এক্স একটা, এফ ওয়াই একটা। তাহলে এক্ষেত্রে তুমি বলছো দুটো উপাংশ থাকছে, তাহলে এক্ষেত্রে আমি কেন বললাম যে যে টেনে সরাবে তার ক্ষেত্রে পরিশ্রমটা কম হবে? তার কারণ এটা এক্ষেত্রে উলম্ব উপাংশটা কি হচ্ছে, আমার উলম্ব দিকে ক্রিয়া করছে, উপরের দিকে ক্রিয়া করছে, বাক্সটার উপর উপরের দিকে এফ ওয়াই এই বলটা ক্রিয়া করছে। তার জন্য কি হচ্ছে, আলটিমেটলি বাক্সটার ওজন ডব্লিউ, কিন্তু উলম্বভাবে উপরের দিকে এফ ওয়াই বল ক্রিয়া করবার জন্য বাক্সটার আপাতত ওজন কমে গিয়ে ডব্লিউ মাইনাস এফ ওয়াই এই ওজনটা আমার বাদ চলে যাচ্ছে। যেহেতু উপরের দিকে একটা বলের উপাংশ রয়েছে এবং ওজনটা নিচের দিকে, তাই ওজন থেকে এই উপরের দিকে উলম্ব উপাংশ পরিমাণ বলটা বাদ চলে যাচ্ছে। তো তার জন্য কি হচ্ছে, বাক্সটার ওজন আপাতত কমে যাচ্ছে এবং সেই জন্য এই এফ বলের প্রভাবে, অর্থাৎ যে ব্যক্তি টানছে সে অপেক্ষাকৃত সহজে বাক্সটাকে টেনে নিয়ে যেতে পারবে এই ভূমির ওপর দিয়ে। এটাই হচ্ছে লজিক। তো এটা কেন জানতে পারলাম, কেন বুঝতে পারলাম, যদি না আমরা এফ বলটাকে যে ঠেলছে বা যে টানছে উভয় ক্ষেত্রেই অনুভূমিক উপাংশে এবং উলম্ব উপাংশে বিভাজন করতে না শিখতাম, তাহলে আমরা এর লজিকটা ধরতে পারতাম না। তো এটা হচ্ছে আমার রিয়েল লাইফ এক্সাম্পল হলো একটা, এটা আমার একটা রিয়েল লাইফ এক্সাম্পল হলো। তো এটা হচ্ছে আমার ভেক্টর বিভাজনের একটা খুব বাস্তব উদাহরণ। এছাড়া যেটা রয়েছে, কোনো একটা নিউমেরিক্যাল করে নেওয়া যাক। তিনটে একতলীয় ভেক্টর পি, 2p, 3p পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণে আনত রয়েছে। একটা নিউমেরিক্যাল এখানে বলছে, দেখো তিনটে ভেক্টর, এ একটা ভেক্টর পি ভেক্টর, আরেকটা ভেক্টর হচ্ছে 2p ভেক্টর, আরেকটা ভেক্টর হচ্ছে আমার 3p ভেক্টর, পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণে আনত। পি ভেক্টরটা এই কিউ ভেক্টরের সাথে 120 ডিগ্রি কোণে রয়েছে, কিউ ভেক্টরটা আর ভেক্টরের সঙ্গে 120 ডিগ্রি কোণে রয়েছে, আবার আর ভেক্টরটা পি ভেক্টরের সাথে এও 120 ডিগ্রি কোণে আনত রয়েছে। তো এইভাবে তিনটে ভেক্টর ক্রিয়া করছে। এখন আমায় বলেছে যে এদের লব্ধি নির্ণয় করতে, এই তিনটে ভেক্টর যে ক্রিয়া করছে এই ও বিন্দু থেকে চারিদিকে, তো এদের লব্ধি ভেক্টরটা কত হবে। তো এখন আমি যদি এখানে ওয়াই অক্ষ ড্র করি ও বিন্দু থেকে, আর ও বিন্দু থেকে একটা এক্স অক্ষ ড্র করি, তাহলে পি বিন্দুটা এক্স অক্ষ বরাবর ক্রিয়া করছে আর ওয়াই অক্ষটা আমার রয়েছে অ্যাজ ইট ইজ, ঠিক আছে। তো আমায় এদের তিনটে এই ভেক্টরের লব্ধি ভেক্টর বার করতে হবে। তো কীভাবে বার করব, আমায় এক্ষেত্রে প্রত্যেকটা ভেক্টরকে এক্স আর ওয়াই অক্ষ বরাবর তাদের উপাংশ কত সেটা জেনে নিতে হবে আগে। পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কত, যদি পি এক্স হয় তাহলে পি ভেক্টরটি এক্স অক্ষ বরাবরই রয়েছে, তো পি এক্স ইজ ইকুয়ালস টু পি, কারণ এক্স অক্ষ বরাবর কোনো একটা ভেক্টরের উপাংশ কত হয়, সেই ভেক্টরটার মান ইন্টু কজ আলফা। তো সেই ভেক্টরটা যদি এক্স অক্ষের উপরই অবস্থান করে তাহলে তার অ্যাঙ্গেলটা কত হলো, কজ 0 ডিগ্রি অ্যাঙ্গেল, তো কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1, অতএব পি এক্স ইজ ইকুয়ালস টু পি। এটা আমার 1 নম্বর হয়ে গেল সমীকরণ। কিউ ভেক্টরের ক্ষেত্রে এ 120 ডিগ্রি কোণের সাথে নত রয়েছে, তো এক্স পি এর সাথে 120 ডিগ্রি কোণে নত মানে পিটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থান করছে, তাহলে এক্স অক্ষের সাথে কিউ অর্থাৎ কিউ ভেক্টরটা 120 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে কিউ অক্ষের এক্স অক্ষ বরাবর আমার উপাংশ কী হবে, কিউ কজ আলফা। যদি কিউ কজ আলফা, কিউ কজ আলফা, এই আলফার মানটা কত 120 ডিগ্রি, তো আমি এখানে ডাইরেক্ট 120 ডিগ্রি পুট করে দিচ্ছি। এবার 120 ডিগ্রিটাকে ভাঙতে হবে আমায়, কিউ ইন্টু কজ 120 ডিগ্রি মানে 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস 60 ডিগ্রি, তাই তো। তার মানে এটা হবে কিউ কজ 60 ডিগ্রি, কজ 60 ডিগ্রি মানে হচ্ছে আমার কজ 60 ডিগ্রি মানে হচ্ছে আমার
মাইনাস হাফ। তো আলটিমেটলি এটা আমি পাবো কত, কিউ এর মান হচ্ছে 2p ইন্টু মাইনাস হাফ, তার মানে মাইনাস পি, তাই তো? না একটু ভুল করছি মনে হচ্ছে, না ঠিকই আছে, 2p ইন্টু মাইনাস হাফ, হ্যাঁ 2p ইন্টু মাইনাস হাফ, মানে এটা হচ্ছে মাইনাস পি। এটা হয়ে গেল। আর আর ভেক্টরের অর্থাৎ 3p ভেক্টরের ক্ষেত্রে আমার এক্স অক্ষ বরাবর উপাংশ কত, আর এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটার মান হবে আমার 3p কজ, এর মান 3p আর ভেক্টরে। এটা এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল করে রয়েছে, এটা 120 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি, মানে হচ্ছে 240 ডিগ্রি, অর্থাৎ কজ 240 ডিগ্রি, অর্থাৎ মানে এটার ভ্যালু দাঁড়াবে 3p ইন্টু কজ 240 ডিগ্রি মানেও মাইনাস হাফ, অর্থাৎ 3p মাইনাস 3p/2। এটা হয়ে গেল এক্স অক্ষ বরাবর আমার তিনজনের উপাংশ, তিনটে ভেক্টরে। তাহলে এক্স অক্ষ বরাবর মোট উপাংশ কত হবে, সেটা যদি কে এক্স হয়, এক্স অক্ষ বরাবর এই তিনটে ভেক্টরের মোট উপাংশ, তার মানে কে এক্স ইজ ইকুয়ালস টু পি এক্স প্লাস কিউ এক্স প্লাস আর এক্স। এই তিনটে ভেক্টরের এক্স অক্ষের উপর যে উপাংশ সেগুলোকে যোগ করলেই হবে। পি এক্সের মান পি প্লাস এটার মান হচ্ছে মাইনাস পি, আর এটার মান হচ্ছে মাইনাস 3p/2। পি কেটে গেল, তাহলে এটার মান হচ্ছে মাইনাস 3p/2, এটার মান হচ্ছে আমার মাইনাস 3p/2, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এর উপাংশ হচ্ছে মাইনাস 3p/2, এদের লব্ধি উপাংশটা। আচ্ছা, এবার আমায় যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এই তিনটে ভেক্টরের লব্ধি উপাংশ। ওয়াই অক্ষ বরাবর পি এর উপাংশটা কত হবে, পি ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু পি সাইন আলফা। এটা হচ্ছে পি ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে রয়েছে, তার মানে 90 ডিগ্রি মানে হচ্ছে 1, অতএব পি। ঠিক আছে, আচ্ছা এটা 90 ডিগ্রি কোণ, সাইন 90 ডিগ্রি কোণ হচ্ছে 1, হ্যাঁ পি। আচ্ছা, কিউ ওয়াই, এ ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণের নত আছে, এ ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণের নত আছে, অর্থাৎ কিউ ওয়াই মানে হচ্ছে এই কিউ ভেক্টরটা 2p, এর মান কিউ সাইন আলফা, তাহলে এ কিউ এর সাথে কত অ্যাঙ্গেল করে রয়েছে আমার, একশো 20 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে, তাহলে 2p সাইন 120 ডিগ্রি। আর আর ওয়াই এটা হবে আমার একই রকমভাবে 3p সাইন 240 ডিগ্রি। এটার ভ্যালুটা যদি হিসাব করে দেখো তাহলে পাবে, অর্থাৎ পি ওয়াই যদি এটা লব্ধি উলম্ব উপাংশটা কে ওয়াই হয়, তাহলে কে ওয়াই ইজ ইকুয়াল টু পি ওয়াই কিউ ওয়াই আর ওয়াই, তাহলে এটার মানটা পাবে মাইনাস √3/2 ইন্টু পি, এটা পাওয়া যাবে। এখন এই ভেক্টর তিনটে লব্ধি ভেক্টর আর যদি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে আনত থাকে, তাহলে আর ইজ ইকুয়ালস টু, আর এর মান হয় আর এক্স, লব্ধি ভেক্টর কে ধরেছি আমি, লব্ধি ভেক্টর যদি কে হয় এই তিনটে ভেক্টরের, এবং সে যদি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে আনত থাকে, তাহলে কে এর মান কত হবে, কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার, অর্থাৎ কে এক্স স্কোয়ার মানে কি মাইনাস 3p/2 তার হোল স্কোয়ার, কে ওয়াই মানে √3/2p তার হোল স্কোয়ার, পুরোটার মাথায় রুট। অতএব এটার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি পাবো কত, √3p। তো এটা আমি কি পেলাম, লব্ধি ভেক্টরের মান পেলাম। এবার লব্ধি ভেক্টরটা যদি থিটা অ্যাঙ্গেলে নত থাকে
তাহলে থিটা কোনটা কীভাবে পাবো, ট্যান থিটা। ট্যান থিটা ট্যান থিটা ইজ ইকুয়ালস টু আমার হচ্ছে কত, ওই লব্ধি ভেক্টরটার উলম্ব উপাংশ ডিভাইডেড বাই অনুভূমিক উপাংশ ky বাই kx। অতএব ky এর মান কত পেয়েছিলাম আমার, আমি মুছে দিলাম এটা, ky এর মান পেয়েছিলাম √3/2 মাইনাস √3/2 p ডিভাইডেড বাই kx এর মান পেয়েছি মাইনাস 3p/2। অতএব এটাকে কাটাকুটি করলে আমি পাবো 1/√3। অতএব ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 1/√3, মানে হচ্ছে আমার এটাকে আমি লিখতে পারি ট্যান 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এইভাবে লিখতে পারি। তাহলে এটা হয়ে যাবে আমার ট্যান 210 ডিগ্রি। অতএব থিটার মান হয়ে গেল আমার 210 ডিগ্রি। এটা আমার আনসার হয়ে গেল। তো এইভাবে ভেক্টর বিভাজনের অঙ্ক এইভাবে করতে হয় যে দুই বা ততোধিক ভেক্টরের ক্ষেত্রে তাদের বিভাজন প্রক্রিয়ায় তাদের লব্ধি ভেক্টরের মান ও দিক নির্ণয় করা। তো এটা একটা তার মধ্যে এটা একটা তার উদাহরণ ছিল, আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটা থাক। আমি পরের দিন আরেকটা যে ভিডিও বানাবো তাতে ভেক্টরের ত্রিমাত্রিক দেশের স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। ত্রিমাত্রিক দেশের স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ অর্থাৎ ধরো ত্রিমাত্রিক দেশ অর্থাৎ 3 ডাইমেনশনাল স্পেসে কোনো একটা বিন্দু রয়েছে এবং সেই বিন্দুটার ধরো স্থানাঙ্ক xyz। এখন মূল বিন্দু থেকে ওই যে তার স্থানাঙ্কটা সেই বরাবর যদি একটা সরলরেখা দিয়ে তাকে যুক্ত করা যায় তাহলে ওই যে ভেক্টরটা তৈরি হয় সেই ভেক্টরটা ত্রিমাত্রিক দেশের তার মানে ভেক্টর, 3 ডাইমেনশনাল স্পেসে ভেক্টর তার মানে, তো ওইটার মান ও দিক নির্ণয় করা অর্থাৎ 3D স্পেসে কোনো ভেক্টরের মান নির্ণয় করা। তো সেটা পরের দিনে আলোচনা করবো। আজকের ভিডিওটা এতটাই থাক, অল্প অল্প করে থাক, মাথায় তোমাদের নিতে সুবিধা হবে। পরের দিনের ভিডিও সেটা আলোচনা করবো। ওকে, চলো, বাই।